ঠিক আছে ভাই, প্লিজ আর থেমে যাও। আচ্ছা, এর আগের দিন আমরা পড়েছিলাম হলো নো ইওর স্টেট, কি পড়েছিলাম? জম্মু কাশ্মীর। আজকে পড়বো হলো পাঞ্জাব। তো যখন ধরে না, দেখো জম্মু কাশ্মীর সম্বন্ধে আমাদের সবারই একটা হলো স্ট্রং ওপিনিয়ন থাকে, সে যাই হোক। তো যখন আমি তোমার কলেজেই পড়তাম, তো স্বাভাবিক হয় কলেজে কি হয়, যাদের হলো কোনো কাজ টাজ থাকে না, তারা একটু বেশি হলো রাজনীতি ভাবনা ভাবতে যায়। তো সেখানে অনেকগুলো বন্ধু বান্ধবের মধ্যে মানে যা হয়, মানে কাজ কাম তো কিছুই না, পড়াশোনা তো কিছুই করি না। তো সেখানে একটা বন্ধু বললো যে জম্মু কাশ্মীরে যখন এতই হলো মানে ওখানের জন্য আমাদের এতই সেনা মারা যাচ্ছে, ধরে নাও ওর জন্য হলো এতটাই হলো খরচা হচ্ছে বলো, তাই না? দেশের হলো প্রচুর পরিমাণে ওখানে আমাদের হলো তোমার হলো ইনভেস্ট করতে হয়, তাই না? তাও প্রত্যেক বছর হলো মারা যাচ্ছে এবং এর ফলে হলো দেশের সঙ্গে সম্পর্ক খারাপ। তাহলে এক কাজ করা হয় যে জম্মু কাশ্মীরটাকে কেন পাকিস্তানের কাছে হলো না দিয়ে ওটাকে কেন হলো ফ্রিলি বা ইন্ডিপেন্ডেন্ট করা হচ্ছে না? কারণ এটা একটা হলো ধরে নাও ইন্ডিয়ার একটা বলতে পারো মাথা ব্যথার কারণ। তো স্বাভাবিক সেই সময় অতটা আইডিয়া ছিল না, কিন্তু বন্ধুকে যেটা অ্যান্সার বলেছিলাম যে জম্মু কাশ্মীর ভারতের মাথা ব্যথার কারণ না, জম্মু কাশ্মীরের জন্যই ভারতের হলো যে মাথা আছে সেটা সম্পূর্ণ বেঁচে আছে। যেমন ধরে নাও একটা ফ্যামিলিতে যদি হলো 4 জন ভাই থাকে, বা এখন 2 জনই ধরে নাও, তো দেখবে 2 ভাইয়ের মধ্যে হলো সম্পর্ক ঠিকঠাক থাকে না, তাই না? একটু একটু ঝামেলা হয়। তোমরা যদি আমাদের গ্রামের সাইডে দাও, তো যেখানে একটা ফ্যামিলিতে কি হয় 4-5 জন করে থাকে, তাই না? আগে তো এতটা এন্টারটেনমেন্টের ব্যবস্থা ছিল না, তো 4-5 জন করে সন্তান ছিলই। এইবার ওই ফ্যামিলিতে ধরে নাও ঝামেলা আছে, প্রচুর ঝামেলা, মানে এমনও হয় যে ধরে নাও মারামারি কাটাকাটি সব কিছু চলছে, কিন্তু যেই আমরা দেখতাম যে ওই ফ্যামিলির সঙ্গে পাশের বাড়ির ফ্যামিলি ঝামেলা, তখন দেখতাম ওরা ওই ভাইগুলা যারা কালকে রাত পর্যন্ত নিজেদের মধ্যে মারামারি করছিল, ওরা এখন কি হয়ে গেছে বলো? এক হয়ে গেছে। তো এই জম্মু কাশ্মীর নিয়ে, হ্যাঁ জম্মু কাশ্মীর নিয়ে ভারতের ওখানে প্রচুর হলো সেনা মারা যায়, হয়তো সেখান থেকে কিছু হলো প্রবলেম হয়, কিন্তু ভাবো যদি হলো জম্মু কাশ্মীর যদি না থাকতো তাহলে কি হতো? জম্মু কাশ্মীর যদি না থাকতো, ধরো না জম্মু কাশ্মীর বলে কোনো কিছুর অস্তিত্ব নেই, 1 সেকেন্ডের জন্য ভেবে নাও, তাহলে কি সবকিছু শান্ত থাকতো? কখনোই না। তোমরা পৃথিবীর ইতিহাসে যেদিন থেকে সৃষ্টি হয়েছে আর যেদিন থেকে পৃথিবী হলো ধ্বংস হবে, দেখবে যে একমাত্র পৃথিবীর উন্নয়নের জন্য, পৃথিবীর উন্নতির জন্য যে জিনিসটার সব থেকে প্রয়োজন সেটা হলো কি বড়? যুদ্ধ। যদি প্রথম বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ না হতো, তাহলে হয়তো আমরা যে এতটা টেকনোলজি যে উন্নত হয়েছি সেটা আসতেই পারতাম না। আমি এর আগের দিনও বলেছি যে আমেরিকা স্বাধীন হয়েছিল ধরে নাও কত 1776-এর দিকে, ইংল্যান্ডে তোমার গণতন্ত্র তারও আগে থেকে, কিন্তু ইংল্যান্ডের যে মহিলাদের ভোটার রাইট বা আমেরিকার যে মহিলাদের ভোটার রাইট সেটা দেওয়া হয়েছিল কবে? প্রথম বিশ্বযুদ্ধের পরে, তাই না? তো যুদ্ধ বা সংঘর্ষ এটা হলো পৃথিবীর যে অগ্রগতি তারই একটা পার্ট। যদি আজকে জম্মু কাশ্মীর বলে কোনো কিছুই না থাকতো, তাহলে হলো ঝামেলা কোথায় হতো বলো? খালিস্তানি বা হলো পাঞ্জাব নিয়ে। এই যে খালিস্তানি ইস্যু, এটা কিন্তু এমন না যে একটা ছোট মোটো ইস্যু, এটা কিন্তু একটা বিশাল বড় ইস্যু। কিন্তু এটা নিয়ে হলো আমাদের দেশে অতটা হলো আলোচনা হয় না, বা এটাকে অগ্রগতি দেওয়া হয় না, বা মুভমেন্ট পায় না। কেন পায় না? কারণ তার থেকেও যে একটা হলো বড় ইস্যু কে আছে বলো? জম্মু কাশ্মীর, তাই না? এটা স্বাভাবিক। তো আমি বারবার বলি যে জম্মু কাশ্মীরে যে ঝামেলা যেটা হচ্ছে, সেই বা যেখানে যেটাই প্রবলেম হোক, সেটুকু হলো বলো যে ভারতের যে উত্তরের যে রাজ্যগুলো আছে সেটাকে বলো যে তারা নিজেদেরকে রক্ষা করে, বা নিজেদেরকে হলো তাদের গায়ে কোনো আঁচ পড়তে দেয় না। তো জম্মু কাশ্মীরের পর যেটা আমরা আজকে আলোচনা করেছিলাম পাঞ্জাব। পাঞ্জাব মানে কি? পাঞ্জাব যদি আমরা দেখি যে পাঞ্জাব যদি শব্দটা দেখি, তো এখানে কি আছে বলো? শেষে কি আছে বলো? আপ। আপ মানে কি বলো তো? আপ মানে হলো তোমার হলো জল, তাই না? আর সামনে আছে 5। তো আমরা যদি আমাদের বৈদিক যুগেও যাই, সেখানেও কিন্তু আমরা হলো এই সিন্ধু নদীর কি বলো? সিন্ধু নদীর হলো পাই, তাই না? সব থেকে যদি কোশ্চিন আসে যে বৈদিক সভ্যতায় সব থেকে বেশি কোন নদীর সম্বন্ধে বলা হয়েছে বা হলো লেখা হয়েছে, সেটা কি হবে? ইন্দাস। আর যদি আমাদের কোশ্চিন আসতো যে সব থেকে পবিত্র নদী কোনটা, তাহলে কি হবে? সরস্বতী। মনে রাখবে সব থেকে পবিত্র নদী হলো কি? সরস্বতী। এবং সব থেকে যদি বলে যে বেশিবার আমরা হলো কোন নদীর কথা পাই, সেটা কি পাই বলো? ইন্দাস, তাই না? এবং সেখানেও কিন্তু তাহলে পাঞ্জাবের ইতিহাস কিন্তু আজকে না, মানে দীর্ঘদিন ধরে আছে, তাই না? বৈদিক যুগ থেকে আছে, তাই না? এবার আমরা যদি কাট্টু একদম মানে 1947 একদম মডার্ন যুগে আসি,
তো বর্তমানে যে পাঞ্জাবকে বলা হয় যে পঞ্চ নদীর, কিন্তু সেখানে কি পঞ্চ নদী থাকে? বর্তমানে থাকে না। কারণ আজকে আমাদের যেটা হলো পাঞ্জাব আছে, 1947-এর আগে শুধু কি সেটুকুই পাঞ্জাব ছিল? না, সেটুকু পাঞ্জাব ছিল না। 1947 সালে আমরা জানি কি হয় বলো, ভারতের দেশ ভাগ হয়। কিন্তু তোমরা যদি ভালো করে লক্ষ্য রাখো যে দেশ তো ভাগ হলো, কিন্তু দেশ ভাগের মধ্যেও মেইনলি আমরা দেখতে পাবো যে মেইনলি দুটো জায়গাকে মেইনলি ভাগ করা হয়েছে বা কাটা হয়েছে। একটা কি ছিল? আমাদের পশ্চিমবঙ্গ মানে সমগ্র তোমার হলো বঙ্গটাকে, আর একটা কাকে বলো? পাঞ্জাবকে। এবং তুমি যদি আরো দেখো, এটা কোইন্সিডেন্স বলতে পারো বা চক্রান্ত ষড়যন্ত্র যাই বলতে পারো, যে ভারতের স্বাধীনতা আন্দোলনে সবারই অবদান আছে, তাই না? জাতীয় কংগ্রেসের অবদান আছে, নেতাজি সুভাষচন্দ্র বোস বলো, বা ওদিকে হলো পাঞ্জাবের হলো ভগৎ সিং, সবারই অবদান আছে। বা তামিলনাড়ু বলো, গোটা দেশের অবদান আছে। যদি বলা হয় যে সব থেকে বেশি অবদান কার, আমার মনে হয় নিঃসন্দেহে বলা যাবে কোনটা বলো? পাঞ্জাব, আর একটা হলো বলো আমাদের যে ছিল সমগ্র বঙ্গ, তাই না? এখান থেকে হলো জানি সব থেকে বেশি স্বাধীনতা সংগ্রামীদের অবদান আছে। এবং এটাও বলা হয় যে আন্দামান নিকোবরে যে তোমার সেলুলার জেল আছে, সেখানেও তুমি বলো সব থেকে বেশিরভাগ দেখতে পাবে কাদের নাম আছে বলো? বাঙালিকে। এবং কোইন্সিডেন্স বলো যে যারা হলো স্বাধীনতার মানে আন্দোলনে সব থেকে হলো বেশি অবদান রাখলো, স্বাধীনতা যখন হলো তখন সেই দুটো জায়গাকে বলো কাটা হলো। একটা হলো আমরা জানি, একটা হলো যে সমগ্র বঙ্গ ছিল, সেটাকে কেটে একটা বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ করা হলো, আর একটা হলো পাঞ্জাবকে ছিল, পাঞ্জাবকেও কাটা হলো। তো আগে কি করা হলো, যে পাঞ্জাবকে যখন ভাগ করা হয়নি, সেই সময় পাঞ্জাবের একটা যে হলো গুরুত্বপূর্ণ যে শহর ছিল, তার নাম কি বলো তোমার? লাহোর, তাই না? ভারতের স্বাধীনতা আন্দোলনে যদি আমরা দেখি, তাহলে এই যে লাহোর আছে, লাহোরেও আমরা বলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান দেখতে পাবো। একটা কোশ্চিন তো মনে রাখবে এখানে, যে লাহোর থেকে যেটা আছে, যে ভারতের মধ্যে প্রথম যে ব্যাংকিং সিস্টেম সম্পূর্ণভাবে ভারতীয়করণ বা হলো ইন্ডিয়ানদের দ্বারা পরিচালিত ব্যাংক কোনটা বলো তো? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকও যদি বলে কোথায় ছিল? লাহোরে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে হেডকোয়ার্টার সেটা কোথায় ছিল বলো? লাহোরে। যদি বলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কত সালে তোমার প্রতিষ্ঠিত হয়? এই না, 1772 না, 1894 খ্রিস্টাব্দে। যদি বলে কে প্রতিষ্ঠিত করেন, কে হয় বলো? লালা রাজপথ রায়। তাহলে তোর জন্মই হয়নি 1772, না, ওটা যাবে না, তাই না? জন্ম আচ্ছা। যদি বলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে হেডকোয়ার্টার ছিল কোথায় বলো? তোমার হলো লাহোরে, তাই না? কে প্রতিষ্ঠা করেন? লালা রাজপথ রায়। এবং সেখানে আরো তোমার হলো অনেক বিশ্ববিদ্যালয় ছিল। অ্যাকচুয়ালি যেটা আমাদের লাহোর ছিল, সেখানে মেইনলি হলো মুসলিম, হিন্দু এবং হলো শিখ, এই তিনটে সম্প্রদায়ের হলো মানুষই থাকতো। তো যখন হলো স্বাধীন হয়, সবার প্রথমে কিন্তু যেটা আমাদের লাহোর আছে, সেটা কিন্তু পাকিস্তানের মধ্যে দেয়নি। পাকিস্তানের মধ্যে যেটা শহর ছিল মেইনলি একটাই ভালো শহর ছিল, তার নাম কি হলো বলো? করাচি। তো যখন দেশ হলো স্বাধীন হয়, তখন হলো যে আমাদের লর্ড হলো মাউন্ট ব্যাটেন, তিনি হলো যে আমাদের হলো দেশটা হলো ভাগ করেন, যে দাগটা টানেন, তার নাম কি ছিল? স্যার সিরিল হলো র্যাডক্লিফ। তাকে হলো ডেকে বলেন যে পাকিস্তানে কি কি দেওয়া হয়েছে? তো তিনি বলেন একটাই শহর দেওয়া হয়েছে, করাচি। তখন তাকে বলে যে যেটা হলো লাহোর আছে, সেটা হলো পাকিস্তানকে হলো দিয়ে দেওয়া হোক, তাই না? তো স্বাধীনতার আগে কি ছিল বলো? লাহোর ছিল একটা কালচারাল হলো সেন্টার বলতে পারো। তোমরা হলো পড়বে যে আমরা যেটা পড়ি যে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, তাই না? আমরা যেটা বলি যে হলো আমাদের হলো 1929 সালে প্রথম বলা হয় কি আমাদের কি লাগবে? পূর্ণ স্বরাজ। এই কোশ্চিনটা আমরা জানি আমাদের আসে যে হলো পূর্ণ স্বরাজ কংগ্রেসের কোন অধিবেশনে হলো পূর্ণ স্বরাজে? লাহোর। তোমরা পাবে হলো 1915 খ্রিস্টাব্দে একটা হলো কেস পাওয়া যায়, কোশ্চিন আসে, লাহোর কনস্পিরেসি কেস। লাহোর কনস্পিরেসি কেস তোমার থাকে কটা বলো? আর দুটো থাকে। একটা হলো 1915 খ্রিস্টাব্দে, কাদের জন্য বলো? গদর দলের নেতৃত্বে। আর একটা তোমরা পাবে যে লাহোর কনস্পিরেসি কেস, সেটা পাবে কত বলো? সেইটা তোমরা পাবে হলো 1929 খ্রিস্টাব্দে, যখন হলো ভগৎ সিংরা তোমার স্যান্ডার্সকে তোমার হলো হত্যা করে, তাই না? তো যেটা আমাদের হলো লাহোর ছিল, সেটাও প্রথমে হলো পাঞ্জাবের মধ্যে ছিল, কিন্তু হলো দেশ যখন হলো স্বাধীন হলো, সেটাকে তোমার হলো পাকিস্তানের মধ্যে হলো দিয়ে দেওয়া হয়। এইবার আমি এর আগের দিন অনেকবারই বলেছি যে বর্তমানে যেরকম ভারতের 28টা রাজ্য আছে, যখন দেশ স্বাধীন হয় তখন কি ছিল? তখন তো ছিল না।
তখন হলো মেনলি আমাদের 565খানা আমাদের প্রভিন্স ছিল, এদের মধ্যে হলো তাদেরকে কি করা হয় বলো, মার্চ করা হয়। তো পাঞ্জাবের যে আশেপাশে যে অঞ্চলগুলো ছিল বা এলাকাগুলো ছিল, সেখানে এরকম 8টা ছোট বড় দেশীয় রাজ্যকে নিয়ে তোমার হলো একটা হলো তোমার গড়া হয় কি বলো, পেপসু। কি বললাম? পিইপি হলো পেপসু। পেপসু মানে কি বলো, পাটিয়ালা অ্যান্ড ইস্ট পাঞ্জাব স্টেট ইউনিয়ন, এদেরকে নিয়ে তোমার তৈরি হয় কি বলো, পেপসু তৈরি হয়। ঠিক আছে, এটা হলো কবে বলো, 1948 সালে। এইখান থেকে আসো বলো, পেপসু মানে হলো কি করলো বলো, পাঞ্জাবের যে ছোট বড় 8টা তোমার দেশীয় রাজ্য ছিল, এদেরকে নিয়ে ফর্ম হলো কি বলো, পেপসু। এখান থেকে আসো তোমার হলো 1956 সালে আমরা কি দেখলাম, প্রথম দেখলাম কি হলো বলো, স্টেট অর্গানাইজেশন হলো, তাই না? এখানে প্রথম আমাদের 14খানা কি করা হলো বলো, রাজ্য তৈরি করা হলো। এবং এখানে প্রথম হলো যে পাঞ্জাব ছিল, পাঞ্জাবকে হলো পুরোপুরি হলো পেপসুর মধ্যে কি করা হয় বলো, পেপসুর মধ্যে তোমার হলো অন্তর্ভুক্ত করা হয়। আর এর ঠিক হলো 10 বছর পরে মানে তোমার 1966 সালে আমরা দেখব যে পাঞ্জাবকে কি করা হয় বলো, ভেঙে দেওয়া হয়। সালটা মনে রাখবে, পরীক্ষা এসেছে। কত সালে বললাম বলো, 1966 সালে। 1966 সালে পাঞ্জাবকে ভেঙে দিয়ে কি কি করা হয় বলো, কিছু পোর্শন করা হয় পাঞ্জাব, আর করা হয় তোমার হলো একটা হলো তোমার হরিয়ানা, আর কিছু পোর্শন করা হয় কি বলো তোমার হলো পাঞ্জাব, হরিয়ানা, এবং তোমার করা হয় হলো তোমার হলো মেইনলি হলো কিছুটা পোর্শন চলে যায় কোথায় বলো, হিমাচল প্রদেশ। মানে কিছুটা পোর্শন নিয়ে করা হয় পাঞ্জাব, কিছুটা হলো তোমার হলো হরিয়ানা, আর কিছুটা কি থাকে বলো তোমার হলো হিমাচল প্রদেশ। এবং আমরা জানি যে আমাদের পাঞ্জাব আর হরিয়ানা এই দুটো রাজ্যেরই বর্তমানে কি আছে বলো, একটাই ক্যাপিটাল, সেটা কি বলো, চণ্ডীগড়। এইটাকে নিয়ে হয়েছে হলো টানাটানি। পাঞ্জাব কি বলছে যে চণ্ডীগড়টা আমাদের হলো সমগ্র চাই, আর হরিয়ানা কি বলছে, চণ্ডীগড়টা আমাদের সমগ্র চাই। আরে ভাই, যেটা চণ্ডীগড় আছে সেটা তাদের মধ্যে থাক। যদি কেন্দ্রীয় সরকার একটা বিশাল পরিমাণ অ্যামাউন্ট দিয়ে দেয় পাঞ্জাবকে, যে ভাই তোমরা তোমাদের মতো একটা হলো অলরেডি রাজধানী বানিয়ে দাও, যেটা তোমার হরিয়ানা আছে ধরে নাও, তাদেরকেও একটা কেন্দ্রীয় তরফ থেকে প্যাকেজ দিয়ে দেওয়া হলো যে তোমরা তোমাদের মতো রাজ্য বানিয়ে নাও, তোমরা তোমাদের মতো একটা রাজধানী বানিয়ে নাও। আর যেটা চণ্ডীগড় আছে সেটা চণ্ডীগড় থাক, কারণ চণ্ডীগড় পাঞ্জাব আর হরিয়ানার কাছে মাঝামাঝি, ওদের হলো বর্ডার এলাকা, এবং চণ্ডীগড় কি আছে বলো, একটা কেন্দ্রশাসিত অঞ্চল। তাহলে হলো চণ্ডীগড়টাকে একটা আলাদা করে দাও, পাঞ্জাব একটা হলো পাঞ্জাবে বানিয়ে নেক, হরিয়ানা একটা হরিয়ানা বানিয়ে নেক। তাহলে কি হবে, পাঞ্জাবও নতুন একটা শহর হবে, আর একটা হরিয়ানাতে একটা নতুন শহর হবে। কারণ একটা তো শহর আছে, ওটাকে নিয়ে টানাটানি করে কি লাভ? তো বর্তমানে এইটা হলো একটা হলো তোমার, এই দেখো এই জায়গাটা আছে হলো তোমার চণ্ডীগড়, পাঞ্জাব আর হরিয়ানার কি দেখো একদম বর্ডার লাগালাগি। ঠিক আছে, তো এইটা হলো আমার 1966 সালে, সালটা মনে রাখবে যে 1966 সালে তোমার পাঞ্জাব আর হলো হরিয়ানাকে কি করা হলো বলো, ভাগ করা হলো। এইটুকু ঠিক ছিল, এভাবে ওর অগ্রগতি হচ্ছিল। এইবার যেটা তোমার হলো প্রবলেম আসলো সেটা হলো 1971 সাল। আমরা জানি যে 1971 সালে কি হলো বলো, বাংলাদেশের সঙ্গে স্বাধীন করে দেওয়া হলো। বাংলাদেশ হলো পাকিস্তানের হলো পার্ট ছিল, পাকিস্তান থেকে বাংলাদেশকে হলো স্বাধীন। এখান থেকে শুরু হলো প্রবলেম। আমরা ফিজিক্সে নিউটনের থার্ড ল পড়েছি। থার্ড ল কি আছে, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। হ্যাঁ বলো বলো, বুঝতে পারলাম না। আচ্ছা, যখন হলো আমাদের হলো দেশটা স্বাধীন হয়, তো ওরা কি চেয়েছিল, ওরা হলো চেয়েছিল যে দেশটা ভাগ হয়েছিল কার ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে, তাই না? এটা তো ফ্যাক্ট, এটা এখন অস্বীকার করে কোনো লাভ নেই। তো যেহেতু হলো বাংলাদেশের যে হলো তোমার হলো মানে ভোট বলতে পারো, বা হলো তোমার হলো যে ওরা হলো ওদের সঙ্গে থাকবে, যে ওরা হলো যেগুলো তোমার মুসলিম প্রভিন্স যেগুলো আছে, তারা হলো কার সঙ্গে থাকতে যাচ্ছে বলো, পাকিস্তানের সঙ্গে। ঠিক আছে, আর ভারত যে ছিল, ভারতে বলা হলো হিন্দু মুসলিম হলো এখানে কোনো ব্যাপার না, এখানে থাকতে পারে। তো প্রবলেমটা তো ওটাই। তুমি যদি ইসরায়েল দেখো, ইসরায়েলের যে ঝামেলাটা ওটাই, যে ইসরায়েলকে এমন ভাবে ভাগ করা হলো, একদিকে আছে তোমার হলো গাজা আছে, আর একদিকে তোমার থাকলো হলো গাজা, আর মানে ইসরায়েলের হলো মাঝখানে থাকবে ইসরায়েল, প্যালেস্তাইনের কিছু অংশ এদিকে, প্যালেস্তাইনের কিছু অংশ ওদিকে। তো যখন দুটো একসঙ্গে না থাকবে তখন কি হবে, ভাগ তো হবেই। বাংলাদেশ যদি সেদিন না ভাগ হতো, তার কিছুদিন পর হতো, বাংলাদেশকে ভাগ তো হতেই হতো। কারণ বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের শুধু একটাই সম্পর্ক, সেটা কি, ধর্ম।
তাদের হলো ভাষা আলাদা, তাদের হলো কালচারাল হলো সংস্কৃতি আলাদা, এই দুটো কি করে একসঙ্গে থাকতে পারে, তাই না? হ্যাঁ, ডিস্টেন্স তো আলাদা, ওখান থেকে অত দূরে আসতে হবে, এটাই তো মানে পাগলামোর একটা লিমিট থাকে। এটা তো ঠিকই আছে, তুমি যদি বলো হায়দ্রাবাদ দেখো, হায়দ্রাবাদ ভারতের মাঝখানে, হায়দ্রাবাদে বলে পাকিস্তানের সঙ্গে থাকতে যাই, তখন এটা কি পসিবল? এটা কোনোদিনই হলো পসিবল না, তাই না? তো যখন হলো 1971 সালে যখন আমরা হলো বাংলাদেশকে ভাগ করলাম, এবার আমি বললাম প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকবে, এই জন্য তখন হলো তোমার পাকিস্তানও কি চাইলো বলো, পাকিস্তানও তখন প্ল্যান করলো, যেহেতু হলো আমাদেরকে যেহেতু হলো ভাগ করা হলো, আমরাও এবার ভাগ করব। এবার পাকিস্তানের পক্ষে ভাগ করার জন্য ওরা টার্গেট করলো কাকে বলো, পাঞ্জাবকে। তারপরই তোমার কি হয়, 1971 হলো পরই তোমার পাকিস্তানে হলো থেকে হলো প্রচুর পরিমাণে ড্রাগস বলতে পারো বা টাকা পয়সা বলতে পারো বা নেশা জাতীয় হলো দ্রব্য হলো প্রচুর পরিমাণে পাঠানো হয় কোথায় বলো, তোমার হলো পাঞ্জাবে। এবং এখান থেকে ধীরে ধীরে তোমার একটা মুভমেন্ট শুরু হতে থাকে, তার নাম কি, খালিস্তানি হলো মুভমেন্ট। যে আমরা কি চাই, আমরা হলো যে পাঞ্জাবি আছে, সমগ্র পাঞ্জাবি দিয়ে যেটা আছে বা শিখ আছে সম্পর্ক নিয়ে আমরা কি চাকরি আছি বলো, একটা হলো আলাদা দেশ গড়তে চাই, সেই কোন দেশ বলো, খালিস্তানি হলো, তাই না? এবং এই মুভমেন্টটা হলো ধীরে ধীরে শুরু হয়, সম্পূর্ণ দেখতে পাচ্ছ যে পাশে যেহেতু তোমার পাকিস্তান আছে, বর্ডার আছে, সেখান থেকে হলো প্রচুর পরিমাণে হলো কি পাঠানো হয় বলো, সাহায্য পাঠানো হয় এবং খালিস্তানি মুভমেন্ট হলো শুরু হয়। এবং আমরা জানি যে যখন এটা ধীরে ধীরে বাড়তে থাকে, সেই সময় আমাদের যে প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী এই খালিস্তানি মুভমেন্টটাকে কি করেন, তীব্রভাবে হলো দমন করেন। এবং 1984 সালে যখন আমাদের হলো সরকার এই খালিস্তানি হলো মুভমেন্টটাকে হলো তোমার হলো কোথায় আছে, হ্যাঁ, খালিস্তানি মুভমেন্টটাকে তোমার হলো দমন করতে হলো চাইছে, তখন কি হয় বলো, যে যারা হলো খালিস্তানি জঙ্গি ছিল বা আতঙ্কবাদী ছিল, তারা তোমার আশ্রয় নেয় কোথায় বলো, পাঞ্জাবের যে হলো অমৃতসরে কি আছে, গোল্ডেন টেম্পল আছে, তার মধ্যে আশ্রয় নেয়। এবং এইটাই প্রবলেম, যে যারা যে সম্প্রদায়ের জঙ্গি হোক বা আতঙ্কবাদী হোক, ভাই যদি তোদের ক্ষমতা থাকে তাহলে ভাই নিজের নামে লড়, তাই না? যখনই তুমি হলো ওর সঙ্গে ধর্মটাকে হলো অ্যাড করে দিলে, ওটা একটা বিশাল বড় ককটেল বলতে পারো, তাই না? এই জন্য তোমার কার্ল মার্কস কি বলেছিল, ধর্ম হলো আফিম, ধর্ম হলো একটা নেশা, সরকারের কাছে কিচ্ছু করার নাই, তাই না? এবং এরা এরা যখন হলো গোল্ডেন টেম্পলে আশ্রয় নিল, যারা তোমার আতঙ্কবাদী হয় বা জঙ্গি হয়, তারা সমাজের কি হয় 1% বা 2%ই থাকে, এবং এইটাই হয় তাদের কি বলো, বিজনেস। তো বাকি যারা 99% লোক থাকে, তাদের কি করা উচিত, যে এদেরকে হলো তৎক্ষণাৎ সমাজ থেকে হলো বহিষ্কার করা উচিত, না তো এটা কি করে সমাজে সম্পূর্ণটা তীব্রভাবে বিষ ছড়াতে থাকে। তো এরা যখন তোমার হলো গোল্ডেন টেম্পলে আশ্রয় নিল, তখন কি করা হয়, ভারত সরকারের তরফ থেকে একটা বড় ভুল বলো, ব্লান্ডার বলো, যে সরকারি তরফ থেকে হলো যে স্বর্ণ মন্দিরে হলো কি পাঠানো হয় বলো, সেনা পাঠানো হয়। এবং যখন হলো সেনা পাঠানো হয়, সেটাই হলো তোমার যে পাঞ্জাবিরা আছে, তাদের বলা হয় যে ধর্মীয় ভাবাবেগ, সেটা হলো তীব্রভাবে হলো আঘাত আনে। এবং এরপরে আমরা দেখতে পাই যে কি করা হয় বলো, ইন্দিরা গান্ধীকে তোমার হলো খুন করা হয়। তো যখন এটা 1984 সালে যখন হলো এটা হলো, আচ্ছা এটার নাম মনে রাখবো অপারেশন ব্লু স্টার, কি বললাম বলো, অপারেশন ব্লু স্টারের মাধ্যমে পাঞ্জাবে সাল মনে রাখবে 1984, মনে রাখবো অপারেশন ব্লু স্টার। এই অপারেশন হলো ব্লু স্টারের হলো মাধ্যমে কি করা হয় বলো, অপারেশন ব্লু স্টারের হলো মাধ্যমে যে গোল্ডেন টেম্পল আছে সেইখান থেকে তোমার হলো সেনা পাঠিয়ে হলো জঙ্গিদের বলো মুক্ত করা হয়, ঠিক আছে? এবং তারপর ইন্দিরা গান্ধীর যে তোমার কি ছিল বলো, পার্সোনাল যে তোমার হলো বডিগার্ড থাকে, তাদের মধ্যে ছিল 2 জন শিখ। মনে রাখবে আমরা তোমার যতই হলো দেশপ্রেমী হই, বর্তমানও দেখবে যে আমাদের যে সেনাবাহিনীতে অনেকগুলো রেজিমেন্ট থাকে, তার মধ্যে ইম্পর্টেন্ট কোনটা বলো, একটা হলো গোর্খা রেজিমেন্ট। তো মনে রাখবে পাঞ্জাব থেকে আমাদের 2টো রেজিমেন্ট আছে, একটা তো পাঞ্জাব রেজিমেন্ট আছে আর একটা শিখ রেজিমেন্টও আছে, তাই না? তো দেশ প্রেমের হিসাবে বা দেশের জন্য যে লড়াই করার হিসাবে পাঞ্জাবিরা তোমার কি আর থাকে বলো, সব সময় তোমার এগিয়ে থাকে। তো ইন্দিরা গান্ধীকে এটা বলা হয় যে প্রত্যেকের যে তোমার হলো খুপিয়া তোমার এজেন্সি থাকে, যে আপনি হলো এদেরকে হলো সরিয়ে দেন, আপনার হলো আপনার হলো মানে জীবনের হলো ঝুঁকি থাকতে পারে, কিন্তু ইন্দিরা গান্ধী সরায়নি। আমি থাকলে হয়তো আমি সরাতাম না, কারণ তুমি যখন সরিয়ে দিবে তখন তোমার দেশবাসীর মধ্যে তোমার কি ধারণা যাবে, যে আমরা পাঞ্জাবিদের বিশ্বাস করতে পারছি না। এবং তুমি যদি না একটা সিম্পল বলা হয় একটা যে হাত আছে, তুমি হাতকে যত শক্ত মুঠো করে ধরবে না,
তুমি দেখবে হাতটা তত তাড়াতাড়ি তোমার খুলে যাবে, পসিবলই না। তো তুমি একটা জায়গাকে শান্ত করতে চাইছো, এবং তুমি যদি তাদেরকেই তোমার যে হলো পার্সোনাল বডিগার্ড সেখান থেকে তুমি যদি হলো সরিয়ে দাও, তাহলে কি হবে? তাহলে হলো দেশবাসীর কাছে এটা একটা খারাপ ধারণা যাবে। সেই জন্য কি করা হয় বলো, তিনি সরাননি, এবং এটাই হলো ভুল। এরপর কি করা হয় বলো, ইন্দিরা গান্ধীকে তার যারা পার্সোনাল বডিগার্ড ছিল তারা তোমার গুলিতে কি করে দেওয়া হয় হলো, ঝাঁঝরা করে দেওয়া হয়। এবং এই যে বডিগার্ড ছিল এরা কি হয়, অত্যন্ত তোমার ট্রেনিং প্রাপ্ত হয়। এরা ইচ্ছা করলে কিন্তু সেখানকার আরো যে 10-12 জন ছিল তারাকেও খুন করতে পারতো, এরা কিন্তু করেনি। শুধুমাত্র ইন্দিরা গান্ধীকে একদম গুলিতে ঝাঁঝরা করে বন্দুকগুলো রেখে দেয়। এবং দেখো এখান থেকে শুরু হলো মানে তোমার হলো দেশের দুর্দশা। একবার তো অলরেডি পাঞ্জাবকে ভাগ করা হয়েছে, তারপরে যে 1984 সালে যে তোমার ইন্দিরা গান্ধীকে যে মারা হলো, এরপরে আমার মনে হয় যে দেশবাসীর ক্ষেত্রে মানে ভারতীয়দের ক্ষেত্রে অত্যন্ত লজ্জাজনক বলো বা ভারতের ইতিহাসে অত্যন্ত মানে একটা অত্যন্ত মানে দুর্ভাগ্যজনক যে তারপর শিখ সম্প্রদায়ের যে মানুষ ছিল তাদেরকে প্রায় ধরে ধরে মারা হয়। এবং এমন আমরা জানি যে শিখ সম্প্রদায়ের বেশিরভাগ মানুষ ফার্মারের সঙ্গে যুক্ত বা ট্রাক চালানোর সঙ্গে যুক্ত। অনেক মানুষকে তোমার ট্রাকের মধ্যে, ট্রাকের যে চাকা থাকে না সেগুলোকে ঢুকিয়ে তোমার আগুন জ্বালিয়ে মেরে দেওয়া হয়। এবং মনে রাখবে যে যখন হলো কোনো জায়গায় দাঙ্গা লাগুক, সে যেই দাঙ্গা হোক, সেই দাঙ্গার একটা সহজ টার্গেট হয় তোমার কারা বলো, একটা হলো তোমার ফিমেল এবং একটা হলো বাচ্চারা। তুমি দেখবে এখন যে ইসরায়েল প্যালেস্টাইন ও ঝামেলা হচ্ছে, প্রায় 50,000-এর বেশি তোমার শুধুমাত্র হলো বাচ্চা এবং মহিলা মারা গেছে। ভাই যদি মারাই থাকে, যারা তো তোমার হামাস ছিল, জঙ্গি ছিল, তুই ভাই তাদেরকে মার। যে সমস্ত বাচ্চারা জন্মগ্রহণ করছে তাদের কি দোষ? অনেকে দেখবে যে হলো ছবি বাড়াচ্ছে খবরের কাগজে যে না খেতে পেয়ে মারা যাচ্ছে, এর থেকে দুর্ভাগ্য কি আছে? এবং ওখানে মানে এটা মানে বলতেও লজ্জাজনক বা কারো খারাপও লাগতে পারে যে ওখানে 56টা আরব কান্ট্রি আছে। ভাই তারা কি করছে? ভাই একটা নিজের দেশকে রক্ষা করতে পারছে না। তো অনেকেই বলে যে ভারত থেকে কেন ইসরায়েলকে সাপোর্ট করছে, প্যালেস্টাইনকে। ভারতের যেটা ভিউ পয়েন্ট সেটা আমরা হলো প্যালেস্টাইনের সাপেক্ষ আছি, আমরা হলো ইসরায়েলের সাপোর্টও আছি। আমরা হলো চাই যে এটা তোমার দুটো দেশই থাকে। তো তাদের যে পার্শ্ববর্তী আরব কান্ট্রিগুলো আছে তারা ভাই সৌদি আরব হোক, কাতার হোক ভাই, বা তোমার হলো ইরান যেটা আছে সেটা সাপোর্ট করে। ইরান তোমার হলো প্যালেস্টাইনকে ফুল সাপোর্ট করে। কিন্তু বাকি যেগুলো আছে তারা কি করছে? মিশর আছে ওখানে, জর্ডন আছে ওখানে, তারা 56টা দেশ মিলে একটা নিজের হলো দেশ মরছে ওখানে, তারা হলো নিজেরা কিছু করতে পারছে না। আর এখান থেকে জ্ঞান একটা দেশকে মানে 2025 সালে ধরে ধরে একটা বাচ্চাকে মারা হচ্ছে, মহিলাদেরকে মারা হচ্ছে এবং সবাই তামাশা দেখছে। সেম জিনিস হয়েছিল কত সালে বলো, 1984 সালে। এবং যেটা আরো ভয়ানক যে এরপর যে রাজীব গান্ধী যে মারা মানে দেশের প্রধানমন্ত্রী হয়, তার একটা বিখ্যাত কোটেশন আছে, এটা আরো মানে দেশের জন্য লজ্জাজনক, যে তাকে বলা হয় যে এই যে শিখ দাঙ্গা ঘটছে তার জন্য আপনার কি বক্তব্য? তো তিনি যেটা বলেন যে একটা বড় গাছ যখন মাটিতে পড়বে তখন হলো তার নিচে কিছু চাপা পড়বে। মানে ইন্দিরা গান্ধী যে মারা গেছে সেই লেভেলের তার যে একটা ধারণা হবে বা রিটালিয়েশন হবে, তাই না? এবং এটা তিনি বলেন। এবার স্বাভাবিক এর ফলে আরো বিক্ষোভ হয়, প্রায় হাজার হাজার মানুষকে মারা হয় তোমার হলো যেখানে যেখানে শিখ থাকে। এবং এর ফলে না আরেকটা জিনিস দেখবে, আরেকটা স্বার্থ থাকে। তোমার সঙ্গে তোমার পাশের বাড়ির যে পাঞ্জাবি লোকটা থাকে তার সঙ্গে কিন্তু তোমার ঝামেলা নেই, কিন্তু তুমি যদি তাকে সেখান থেকে তাড়াতে পারো তার সম্পত্তি দখল করতে পারবে, তুমি তার জায়গা জমি বাড়ি ঘর জিনিসপত্র সবগুলো নিতে পারবে। এর ফলে দেখবে মানে ভাবি যে যখন দাঙ্গা হচ্ছে যে মানুষ নাই মারছে ঠিক আছে, এই যে তোমরা কিছুদিন আগে দেখলে যে মুর্শিদাবাদের যে একটা শপিং মল কি হয়ে গেল, লুট হয়ে গেল। তাহলে ভাবো ওখানকার মানুষের কি মানসিকতা? ওরা না, ওদের মানসিকতা একটাই যে হলো যা শপিং মল থেকে নিয়ে পালাও, তাই না? তো এটা মানে স্বাভাবিক। তুমি দেখো মানে যে ধরে নিচ্ছে দাঙ্গাই হলো, চলো দাঙ্গা হলো হিন্দু মুসলমানের মধ্যে হলো, তো সেটাও নাই ভালো করে কর। শপিং মল থেকে তোমার জুতো চুরি করার কি দরকার আছে রে ভাই? বাংলাদেশে যখন হলো এর আগের বার দাঙ্গা হয়েছে, মানে ভাবো মানুষের ট্যালেন্ট, বড় বড় শপিং মল থেকে জুতো চুরি করেছে নাইকি বড় 12, তারপর ফেসবুকে দিচ্ছে অ্যাড 70% ছাড়, কেউ যদি কিনেন এই নাম্বারে যোগাযোগ করুন। তো এই ছিল আমাদের 1984। এটা আমাদের দেশকে হলো লজ্জায় ফেলে দেয়। এবং তোমরা আশা করি যে অনেক দিন ধরে পড়ছো, তোমাদের ভাবনা চিন্তা আশা করি উন্নতি হবে। 2 মিনিট আমি টাইম নিচ্ছি, তোমরা জাস্ট একটু করে মনোযোগ দাও। 1984 সালে যখন দাঙ্গা হয় আমাদের উচিত ছিল যে সমগ্র দেশবাসী মিলে তাদেরকে রক্ষা করব।
হয়তো আমরা সাপোর্টও করেছিলাম, না তো পাঞ্জাব থাকতোই না। কিন্তু আমাদের দেশের কি প্রবলেম হয় বলতো, যার ওপর ঝামলা পড়ছে সেটা শুধু তার উপরই থাকে। আমরা খালি ফেসবুকে চায়ের দোকানে হলো সিগারেট খেতে খেতে বাতিলাই মারতে পারি। ভালো করে একটু মনোযোগ দাও। 1984 সালে যখন হলো পাঞ্জাবে এই দাঙ্গাটা ঘটছে, আমরা কিন্তু সমগ্র ইন্ডিয়া মিলে যদি এগিয়ে যেতাম তাহলে কি এটা হতো? হতো না। আমরা কি করলাম? আমরা শুধু হলো হাততালি মারলাম এখানে। এইবার দেখো প্রবলেম কি হলো। 1984 সালে শিখ দাঙ্গা ঘটলো। এবার এর থেকে তুমি 10 বছর এগিয়ে যাও। এইবার তুমি আসো হলো 1984 সালে তো তোমার হলো শিখ দাঙ্গা হলো। এইবার আসো তোমার হলো 1993। 1993 কি হলো বলো? 1993 হলো জম্মু কাশ্মীরে যে তোমার হিন্দু পণ্ডিত ছিল তাদেরকে হলো গণহারে হত্যা করা হয়। ভাবো 1984 সালে যখন শিখ দাঙ্গা হচ্ছিল তখন সম্পূর্ণ জিনিসটাই ভুগছিল কারা? শিখরা। বাকিদের কিন্তু কোনো ভাই লেনা দেনা ছিল না, আমরা সেখান থেকে দূরে ছিলাম। কাট্টু 10 বছর পর যখন তোমার 1993 আসে তখন সম্পূর্ণ ফলভেদ করলো কে বলো? হিন্দু পণ্ডিত। যেই যাই বলুক, তখন যারা তোমার হলো জম্মু কাশ্মীরের মুসলিম ছিল, এটা তো তাদের দায়িত্ব ছিল যে তাদেরকে আগলে রাখা, তারা আগলে রাখতে পারেনি এবং এটা ফ্যাক্ট। ঠিক আছে, এটা গেল। তাহলে 1984 সালে শিখরা ভুগলো, 1993 সালে কারা ভুগলো? হিন্দু পণ্ডিতরা। এবার আসো কাট্টু 2002। 2002 সালে কি হলো বলো? গুজরাট দাঙ্গা, এবং সেইখানে মরলো কারা? মুসলিমরা। তাহলে যখন তোমার 2002 সালে মুসলিমরা মরছে তখন উচিত ছিল সেখানকার হিন্দু, সেখানকার শিখ বা আরো যারা সম্প্রদায় আছে এটা তাদের দায়িত্ব যে সেই যে মুসলিমগুলা ছিল তাদের যাতে কিছু না হয়। কিন্তু আমরা কি করব? আমরা সেখানে গেলাম না, সেখানে ভিকটিম ছিল মুসলিমরা, তারাই মরুক। কাট্টু আসো হলো তোমার 2022-23। এখানে কি হলো বলো? এইখানে দেখলাম আমরা আমাদের যে মণিপুর জ্বলছে এবং এখানে যারা খ্রিস্টান ছিল এবার এখানে তারা মরছে। তো প্রবলেমটা এটাই যে যখন হলো এখানে শিখরা আছে শুধু শিখরাই ভুগছে, বাকিদের কিন্তু ভাই আমাদের কিন্তু যতটা ভাবে আমাদের আগলে রাখা দরকার আমরা কিন্তু ভাই সেই এফোর্টটা দেইনি। এর ফলে যখন এখানে 93 সালে হিন্দু পণ্ডিতরা ভুগছে, শুধুমাত্র ওখানে ভুগছে কারাই বলো? তারাই ভুগছে, হিন্দু পণ্ডিতরা ভুগছে। যখন 2002 সালে হলো তোমার মুসলিমরা হলো ভুগছে, তখন আমরা কি বলছি? আরে এখানে তো শিখরা ছিল, তখন তো আমাদের সাপোর্টে আসেনি। 1993 বলছে আরে যখন জম্মু কাশ্মীর থেকে তাড়ালো তখন তোমরা কি করছিলা? তখন তোমাদের তো মায়া দেওয়া হয়নি। তাহলে 2002 সালে আমরা তোমার যাবো কেন? তো প্রবলেমটা হলো এটাই যে একটা দেশ তখনই অগ্রগতি করতে পারে যখন যে কোনো সমস্যাকে হিন্দু মুসলিমের ওপরে ভুলে তুমি হলে একসঙ্গে আয়ত্ত হবে। না তো কি হবে? আজকে তোমার বাড়ি জ্বলছে, আমি হাততালি মারছি, ওই আগুন থেমে থাকবে না, আগুন কালকে আমার বাড়িতে আসবে। আমার উচিত ছিল জল দিয়ে তোমার বাড়ি রক্ষা করা, কিন্তু আমাদের এখানে কি হয়? আমাদের এখানে যদি কোথাও আগুন জ্বলে 5 জন লোক তো আমার নিজের বাড়িতে তোমার হলো 2004 সালে আমার নিজের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়, আমার পার্সোনাল। 2004 সালের বৈশাখ মাসের 3 তারিখে আমাদের গ্রামে মেলা হয়, প্রত্যেক বছরই গম্ভীরা মেলা হয়। আমাদের গোটা বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়, খড়ের পালাতে থাকে, খড়ের পালা। এবং সেই সময় কি হয় বলো? তোমরা যদি দেখো সরিষা হয় সেই সময়, মানে তুলে আনি, গম তুলে আনি। তো আমাদের বাড়ি আর আমাদের তো জেঠুর বাড়ি, দুটো বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়, একদম ধাউ ধাউ করে জ্বলে। আমাদের বাড়ির হলো সামনে একটা গেট ছিল, পিছনে একটা গেট ছিল বলে আমরা রক্ষা করতে পেরেছিলাম, না তো আমাদের বাড়ির সেদিন প্রায় 20 জন ফ্যামিলি মেম্বার তো মরতই, 100% মরতই। এবং সব থেকে দুর্ভাগ্য যে আগুন তো জ্বলছে, এবার রাতের বেলা, তো এবার আমাদের বাড়ির ডান দিকে একটা পুকুর ছিল, বাম দিকে পুকুর ছিল। তো স্বাভাবিকভাবে তোমার জলের ব্যবস্থা করা হয়। তো পরের দিন যে আগে তো আগুন মানে দেখছি যে কি কি ক্ষতি হলো না হলো, গোটা গন্ধে মানে আগুন লাগালে যা হয় একদম। তো পরের দিন দুর্ভাগ্য যে বাড়ির যেগুলো বালতি ছিল, ডেচকি ছিল, সেগুলোই নেয় পরের দিন। মানে যারা আগুন নিভাতে এসেছিল, আগুন নিবি এতটাই ভালো মানুষ, সেগুলো নিয়ে চলে গেছে। তো এই তো হলো দেশের অবস্থা, যে আগুন কি নিভাবো। এখনো মানে আলোচনা হয় যে বালতি টালতি, পরের দিন আগে যে ঠিকই আছে যে খড়ের পালা পুড়ে গেছে, তো আগে খড় কিনতে হবে গরুর জন্য, তা রান্না করবো কি দিয়ে রে ভাই? ওগুলোই তো নাই। এই তো হলো দেশের অবস্থা। তাহলে এই ছিল আমাদের পাঞ্জাব, ভাই গল্প করো না, এই ছিল আমাদের পাঞ্জাবের সমগ্র অবস্থা। এইবার আমরা যেটা করব, পাঞ্জাবের কিছু কিছু বিখ্যাত শহর আছে এবং সেই শহরগুলো সম্বন্ধে কিছু কিছু স্ট্যাটিক কোশ্চিন হলো আসতে পারে, সেইগুলো আমাদের হলো দেখতে হবে। হ্যাঁ, ইন্দিরা গান্ধী ছিল সেই সময় দেশের প্রধানমন্ত্রী এবং তারই আদেশে অপারেশন ব্লু স্টার হয়।
তাই না? হ্যাঁ, যে হলো শিখদের, না এটা ভুল ভাই, শিখ পাঞ্জাবি না, তাদের মধ্যে যে খালিস্তানি জঙ্গিরা ছিল তাদের বিরুদ্ধে। এবং না 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 না, এটা হলো না 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 খালিস্তান, এটা হলো খালিস্তানি মুভমেন্ট। এবং আমি একটা বুঝি না যে আমাদের যে বাড়িতে না, আমরা দেখবা যে আমাদের বাড়িতেই যে আমাদের বাবা বা মা থাকে, তাদের সঙ্গে আমাদের দিনে হলে 5 বার ঝামেলা হয়, তাই না? আমাদের বাড়িতে আমাদের বাবা মা যা বলে আমরা কি শুনি? শুনি না। আমরা আমাদের বাবা মার কথা শুনি না, কিন্তু আমি এটা আশ্চর্য হয়ে যাই যে যখন কোনো ঝামেলা হয়, ধরো না হিন্দু বা মুসলিম, দোষ জারি থাক, আমি হিন্দু হলে হিন্দু সাপোর্টার, মুসলিম হলে মুসলিম সাপোর্টার। আরে ভাই, নিজের বাপ মা যদি ভুল করে সেটার বিরুদ্ধে আমরা বলি, কিন্তু আমাদের একটা কোনো একটা অদৃশ্য শক্তি বলো বা যাই বলো, যখনই তোমার এই ধর্ম জিনিসটা আসে, আমাদের হলো ভাবনা চিন্তা সব ভুলে গিয়ে আমরা একদম একদম হলো ভাই, বললাম না একদম ধর্মের হলো। আচ্ছা, এইবার দেখো নো ইয়র স্টেটের এই স্টেটগুলো, খুব জায়গাগুলো যেগুলো যেগুলো ভাই গল্প করো না, এই জায়গাগুলো যেগুলো আছে সবগুলো যেগুলো গুরুত্বপূর্ণ আমরা সেগুলো আলোচনা করব। প্রথমে দেখো এই নামটা, এটা কি লেখা আছে এটা বলো তো? থামো একটু বড় করি, দেখতে পাচ্ছ? পাঠানকোট। এই নামটার সঙ্গে আমরা সবাই পরিচিত, যে 2016 সালে পাঠানকোটে কি হয়েছিল? পাঠানকোটে সেনাবাহিনী, সেনা ছাউনি যেটা ছিল, সেনা বলতে তোমার এয়ারবেস ছিল, সেখানে কি হয়েছিল বলো? 2016 সালে হলো হামলা হয়েছিল। এবং হামলাকারী যে সংগঠন ছিল তার নাম হলো জাইসি মোহাম্মদ। আমার প্রবলেমটা হলো এখানেই, যে তোমার গৌতম বুদ্ধ বলো, জৈন ধর্ম বলো, মহাবীর বলো, বা হলো হজরত মোহাম্মদ বলো, তুমি ধর্ম আমার বিশ্বাস থাকতে পারে না থাকতে পারে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমার যেটা বিশ্বাস, এরা হলো এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ট্যালেন্টেড ব্যক্তি, তাই না? ধর্ম আছে কিনা আমি জানি না, কিন্তু এরা ঠিক, এরা লক্ষ লক্ষ মানুষকে একটা সুশৃঙ্খল জীবনযাপন করতে ভাই মানে সাহায্য করেছিল। তো ভাই সেটা যদি আমি না মানতে পারি, তাদের নামটা খারাপ করে আমার কি লাভ? হজরত মোহাম্মদ একজন মুসলিম সম্প্রদায়ের কাছে একজন অত্যন্ত পবিত্র ব্যক্তি, তার নাম হসপিটাল করো, নার্সিংহোম করো, এডুকেশন করো, যদি ক্ষমতা থাকে জঙ্গি সংগঠন করার, ভাই নিজের নামে কর ভাই। ওই ব্যক্তিটাকে এত বড় এত মানে এত পবিত্র একটা ব্যক্তি, তার নাম খারাপ করে কি লাভ ভাই, তাই না? এই যে জাইসি মোহাম্মদ আছে, এর যে তোমার হলো প্রতিষ্ঠাতা, এর নাম হলো তোমার আজার মাহমুদ, ঠিক আছে? তো যদি হলো ক্ষমতা থাকে ভাই, তুই তো তোর নিজের নামে কর, তুই তো নিজে মরবি প্লাস আরো সাম্প্রদায়িক বিষ ছড়াবে। তো মনে রাখবে 2016 সালে জঙ্গি হামলা হয়েছিল কোথায় বলো? পাঠানকোটে হলো। এইটা ইম্পর্টেন্ট। তারপরে যেটা আমার ইম্পর্টেন্ট আছে, এই জায়গাটার নাম কি গো? অমৃতসর। অমৃতসরটা এবার গুরুত্বপূর্ণ। প্রথম কোশ্চিন, যখন আমরা শিখ সাম্রাজ্য পড়ি, সেখানে আমরা পড়ি একজনের নাম রঞ্জিত সিং, তাই না? এবার একটা কোশ্চিন পারবে যে শিখ সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? আর হ্যাঁ, তাহলে এটা হলো সেখান থেকে আমরা পাই, যেটা ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ বা প্রশাসনিক, সেটা কোথায় ছিল? লাহোরে। আর ধর্মীয় বা কালচারাল, সেটা কোথায় ছিল বলো? অমৃতসর। এই যে অমৃতসর আছে, এই অমৃতসরটা এসছে কোথা থেকে? আগে নামটা দেখো, অমৃতসরটা নামটা তোমার হলো কোথা থেকে হলো আসলো? দেখো এখানে কি আছে, এটা হলো স্বর আছে লাস্টে। এই স্বর শব্দটা এসছে কোথা থেকে বলো? সরোবর। কোথা থেকে এসছে? এই শব্দটা এসছে হলো সরোবর থেকে এসছে। আমরা জানি যখন আমরা মুঘল সাম্রাজ্য পড়ব, তখন আমরা দেখব যে মুঘল সম্রাট কে ছিল? আকবর। মুঘল সম্রাট আকবর যে শিখ গুরুদের যে তোমার চতুর্থ যে তোমার হলো গুরু ছিল, তার নাম কি ছিল? রামদাস। কি নাম ছিল বলো? রামদাস। সেই রামদাসকে 500 বিঘা জমি দান করেন, তাই না? সেই যে রামদাস ছিল তাকে হলো 500 বিঘা হলো জমিদান করেন, এবং সেখানেই তিনি হলেন একটা হলো সরোবর তোমার হলো করে, সেখানে হলো মন্দির হলো প্রতিষ্ঠা হলো করেন। এবং তিনি হলো কাজটা সম্পূর্ণ করতে পারেননি। তো যদি বলা হয় কাজটা সম্পূর্ণ কে করেছিল বলো? পঞ্চম শিখ গুরু কে ছিল? না গো, তেগ বাহাদুর ছিল আমাদের নবম গুরু। পঞ্চম কে ছিল? এগুলো পড়তে হবে, সামনে পরীক্ষা তোমরা এখন। না গো, হরগোবিন্দ না, অর্জুন। কে ছিল বলো? পঞ্চম শেখ গুরু ছিল আমাদের অর্জুন দেব, তাই না? অর্জুন দেব। তো পঞ্চম শেখ গুরু যে ছিল, সেই পঞ্চম শিখ গুরু হলো যে আমাদের অমৃতসর যেটা আছে
সেটাকে হলো সম্পূর্ণভাবে হলো কমপ্লিট করেন। এবং তারপরে যদি আমরা যাই, আমাদের যে শিখ শাসক ছিল তার নাম কি, রঞ্জিত সিং, তিনি হলো কি করেন বলো, ওপরে হলো সোনার চাদর বা ওপরে হলো সোনার হলো গম্বুজ দিয়ে দেন, এবং সেখান থেকে নাম কি হয় বলো, স্বর্ণ মন্দির। এবার এই যে অমৃতসর আছে না, যতগুলো ধর্ম আছে, ভারতে তো অনেক ধর্ম, তাই না, এবং এটা মানে বিখ্যাত যে এত ধর্মের পর তো আমাদের উচিত ছিল সর্বশ্রেষ্ঠ হওয়া পৃথিবীর, কিন্তু আমরা কোনো কারণে হলো এগিয়ে যেতে পারছি না। আমার একটাই, যে ধর্ম নিয়ে বাতেলা করবে ওকে একটাই কথা বলবে, যদি ক্ষমতা থাকে তো কারো যদি শিখার থাকে, সেটা শিখা উচিত হলে পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দির। সেখানে প্রত্যেক দিন তোমার কি করানো হয় বলো, ফ্রিতে খাওয়ানো হয় বা হলো লঙ্গরখানা খোলানো হয়। এবং যেই মানুষগুলো 1984 সালে তাদের বাবা দাদা জাতি ভাই তাদেরকে হলো হত্যা করেছিল, দাঙ্গা লেগেছিল, ওরা কিন্তু তাদেরকেও ভাই দূরে সহজে রাখেন, তাদেরকে খাওয়ানো হয়, একটা পয়সা নেওয়া হয় না, তাই না। তো যদি কোনো কিছু শিখার থাকে তো এখান থেকে শেখানো উচিত, যে হলো যে এখানে আজ গুরুজি লঙ্গরখানা থাকে, সেখানে 365 দিনই কি করানো হয় বলো, 365 দিনই কিন্তু হলো খাওয়ানো হয়। তাহলে এই ছিল আমার হলো অমৃতসর। আচ্ছা, এরপর আমরা একটু এই শহরটা পড়বো, এটা কি লেখা আছে দেখতে পাচ্ছ ভাই, এখান থেকে একটাই কোশ্চিন আসে, যখন আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি রিভার চ্যাপ্টারটা পড়ি তখন আমরা পড়ি যে ফিরোজপুর কোন নদীর তীরে গড়ে উঠেছে, কোন নদী হবে, সতলেজ বা হলো শতদ্র। এই নামটা পড়ে রেখো যে ফিরোজপুর যেটা আছে সেটা হলো কোন নদীর তীরে আছে, সতলেজ বা হলো শতদ্র। আচ্ছা, এইবার দেখো এইখান থেকে এই নামটা দেখতে পাচ্ছ, এই নামটা কি লেখা আছে, ভাটিন্ডা। এখান থেকে কি কোশ্চেন আসে, এখান থেকে আসে যে আমাদের যে সমগ্র তোমার এশিয়া আছে, এশিয়ার সব থেকে বড় সেনা ছাউনি কোথায় আছে, ভালো কোশ্চেন, স্টাডিজ দিকে আছে যে এশিয়ার সব থেকে বড় সেনা ছাউনি কোথায় আছে, অ্যান্সার কি হবে বলো, এই অ্যান্সারটা হবে তোমার হলো এশিয়ার সব থেকে বড় সেনা ছাউনি যদি বলে কোথায় আছে, অ্যান্সার কি বললাম বলো, ভাটিন্ডা বললাম। তারপর কি আছে, এটা কি আছে বলো, লুধিয়ানা। এটা কি জন্য বিখ্যাত, টেক্সটাইল, তাই না, যেটা লুধিয়ানা কি জন্য বিখ্যাত বলো, লুধিয়ানা একটা টেক্সটাইলের জন্য বিখ্যাত আর একটা সাইকেলের জন্য বিখ্যাত। আমরা যে হিরো সাইকেল চালাতাম, এখন তো চালাই না, আগে চালাতাম, সেটাও তোমার হলো ওয়ান অফ দ্য মোস্ট তোমার হলো কোথায় হয় বলো, সেখান থেকে হয় তোমার হলো এই যে আমাদের লুধিয়ানা আছে, সেখান থেকে হলো আমরা দেখতে পাই হলো সব থেকে বড় তোমার আছে। আচ্ছা, আর এখানে যেটা আছে সেটা তো বললাম যে আমার এখানে কি আছে, একটা হলো চণ্ডীগড় আছে। চণ্ডীগড় হলো কি, চণ্ডীগড় হলো রাজধানী, কার কার রাজধানী, চণ্ডীগড় হলো পাঞ্জাবেরও রাজধানী আর হলো হরিয়ানার। আর এখানে দেখতে পাচ্ছ একটা ছোট্ট একটা জায়গা আছে, তার নাম কি বলো, এখানে কি লেখা আছে, মোহালিতে কি আছে, ক্রিকেট স্টেডিয়াম। মনে রাখবে মোহালিতে কি আছে বলো, ক্রিকেট স্টেডিয়াম। তাহলে যেই নামগুলো বললাম সেই নামগুলো হলো ভালো করে আমাদেরকে হলো মনে রাখতে হলো হবে। আচ্ছা, এটা হলো। আচ্ছা, এইবার হলো আমরা হলো তাড়াতাড়ি করে যে পিপিটি গুলো লেখা আছে সবগুলো আমরা দেখে নেবো। আচ্ছা, প্রথমে আমি হলো হালকা যে পিপিটিটা দিয়েছি ভাই, যে হলো ইতিহাস, এখানে প্রথমে যে নামটা আছে কি বলো, কার জন্ম, গুরু হলো নানক দেবের জন্ম। সালটা হলো মনে রাখবে কত সালে, 1469 সালে জন্ম। কার জন্ম বলো, 1469 সালে আমরা দেখতে পাচ্ছি হলো গুরু হলো নানকের জন্ম। এবং এটাও আছে যে গুরু নানকের জন্ম কোন জায়গায় হয়েছিল, কি লিখে আছে বলো, নানকানা সাহেব। এটা আছে কোথায় বলো, বর্তমানে পাকিস্তানে আছে। তাহলে হলো দেখতে পেলাম আমরা 1469 সালে হলো গুরু নানকের হলো জন্ম। তারপর আমরা জানি এই দুটো আমাদের গুরুত্বপূর্ণ। আমরা যখন ভারতের ইতিহাস পড়ি যে কি করে বলো আমাদের বেঙ্গল বলো, পাঞ্জাব বলো, শিখ বলো, কি করে ধীরে ধীরে তোমার সব ইংরেজদের হাতে আসলো, সেই ক্ষেত্রে আমরা পারবো এই দুটো নাম আমাদের খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো 1845 সালে কি হয়েছিল বলো, প্রথম তোমার হলো অ্যাংলো শিখ যুদ্ধ হয়েছিল। এবং যুদ্ধ থেকে বড় কথা চুক্তিটা মনে রাখবে, কোন চুক্তি বলো, লাহোর চুক্তি। এবং যদি বলে দ্বিতীয় হলো যুদ্ধ, সেটা কোনটা বলো, ব্রিটিশ হলো যেটা দখল করে হলো দ্বিতীয় যে তোমার হলো অ্যাংলো শিখ যুদ্ধ আছে, সেখান থেকে আমাদের সম্পূর্ণভাবে যে পাঞ্জাবটা আছে সেটা হলো তোমার হলো ব্রিটিশদের হাতে চলে আসছে। আচ্ছা, এইবার দেখো এটা কি আছে বলো, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। আচ্ছা, এখানে তো সালটা আসেই,
সালটার সঙ্গে ডেটটাও কত, 13 এপ্রিল। তো যদি বলে জালিয়ানবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল, তাহলে কবে হবে? 1919 সালের 13 এপ্রিল। এবং এইখানে প্রায় 500 জনের কাছাকাছি হলো মারা যায়। কিন্তু আমি যেটা বললাম যে এইখানে তো 500 জন মারা যায়, কিন্তু যখন শিখ দাঙ্গা হয় এর প্রায় 10 গুণেরও বেশি লোক কিন্তু শিখ দাঙ্গাতে মারা যায়, তাই না? তো যদি আমাদের বলে জালিয়ানবাগ, সেটা কত বললাম বলো? 1919 সালে। তারপর তো এগুলো বললাম যে এখানে 1956 সালে কি হচ্ছে বলো? পেপসু। পেপসুর নামটা মনে রাখবে, বিশেষ করে যদি বলা হয় 4টা অপশন দিয়ে পেপসু নিচের মধ্যে কোন রাজ্যের সঙ্গে অন্তর্ভুক্ত হয়, তাহলে পাঞ্জাবটা একটু হলো ভালো করে মনে রাখবে। এবং 1966 সালে কি হচ্ছে? 1966 সালে হলো হরিয়ানাকে হলো আলাদা হলো করা হচ্ছে, এবং চণ্ডীগড়কে কি করা হচ্ছে বলো? এদের হলো, এগুলোতে বললাম যে হলো 1984 সালে কি হচ্ছে বলো? অপারেশন ব্লু স্টার হলো। তাহলে এই ছিল আমার হলো ভারতের হলো পাঞ্জাবের যে ইতিহাস ছিল সেটা আমরা হলো আলোচনা করলাম। তারপর সেকেন্ড আছে কি বলো? সাধারণ তথ্য। ফার্স্টেরটা তো অলরেডি হলো বললাম যে হলো রাজ্য মর্যাদা পেয়েছে কত সালে? 1966 সালে। বারবার বলছি যাতে হলো গুলিয়ে না যায়। এখান থেকে না এই নামটা মনে রাখবে যে বর্তমানে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী কে? ভগবন্ত সিং মান। ভগবন্ত, এই নামটা ইম্পর্টেন্ট কেন বলো তো? কারণ বর্তমানে যে আমাদের রাজ্যগুলো আছে সেখানে হয় সরকার আছে কার? কংগ্রেসের বা বিজেপির বেশিরভাগ ক্ষেত্রে। বাদ বাকি হলো শুধুমাত্র কয়েকটাই বাদ আছে, যেমন পশ্চিমবঙ্গে হলো কে? টিএমসি বলতে পারো, বা হলো তামিলনাড়ুতে ডিএমকে বলতে পারো, কেরালায় তোমার হলো সিপিএম এর বলতে পারো। সেক্ষেত্রে তোমার হলো পাঞ্জাবের কাজ আছে বলো? আম আদমি হলো পার্টি, তাই না? আপ। তো পাঞ্জাবের কি আছে বলো? হলো আম আদমি পার্টি। এই জন্য এটা ইম্পর্টেন্ট যে যদি বলে পাঞ্জাবের বর্তমানে মুখ্যমন্ত্রীর নাম কি, সেটা হলো ভগবন্ত সিং মান। আর পাঞ্জাবের যে গভর্নর আছে তার নাম কি আছে বলো? গুলাব চন্দ্র হলো কাটারিয়া। তো যেই যেই রাজ্যগুলোতে মনে রাখবে যে একটু আননোন টাইপের আছে, কংগ্রেস বা বিজেপি বাদে যেগুলো রাজ্য আছে না, সেগুলোর হলো মুখ্যমন্ত্রীর নাম বলো বা তোমার হলো রাজ্যপালের নাম বলো, সেগুলো একটু ভালো করে মনে রাখবে। আচ্ছা, এখানে এটা তোমার একটা কোশ্চেনও আছে প্রিভিয়াস ইয়ার আমরা দিয়েছি যে পাঞ্জাব রাজ্যের রাজধানী কোনটা বলো? চণ্ডীগড়। আচ্ছা, এইবার দেখো ভূগোল। যদি আমরা ম্যাপটা দেখি তাহলে বুঝতে পারবো। যদি বলা হয় যে পাঞ্জাব কার কার সঙ্গে, তোমার কোন কোন রাজ্যের সঙ্গে এবং হলো দেশের সঙ্গে যদি বলে বর্ডার শেয়ার করছে, তাহলে কি হবে? যদি দেশ বলে তো কোনটা হবে? পাকিস্তান। আর যদি স্টেট বলে তাহলে দেখতে পাচ্ছি আমরা যে একটা কি হবে, ওপরে আমাদের জম্মু কাশ্মীর আছে, হিমাচল প্রদেশ আছে, এদিকে হরিয়ানা আছে, আর এটা কি আছে বলো? রাজস্থান আছে। এবং যে বললাম পাঞ্জাবের যে রিভার বলতে পারি বা নদী বলতে পারি, এখন কিন্তু পাঞ্জাবে 5টা নদী যায় না। মেইনলি কোনটা কোনটা যায় বলো? শতদ্র যায়, বিয়াস যায়, রাবি যায়। ঝেলাম আর চেনাবটা এখন হলো পাকিস্তানের যে পাঞ্জাব প্রদেশ আছে সেখান দিয়ে তোমার হলো প্রবাহিত হয়। এবং একটু পরে আমরা পড়বো, আচ্ছা এটা সমভূমিটা রাখছি, পরে এটা আমরা পড়বো। এই নামটা মনে রেখো যে পাঞ্জাব নামের অর্থ কি, সেটা কি আছে বলো? পঞ্চ নদীর দেশ, বা হলো 5টি নদীর হলো দেশ। এখানে দেখতে পাচ্ছ আমাদের হলো সবগুলো রিভার আমরা হলো দিয়ে দিয়েছি। বর্তমানে যেটা যায় সতলজ যায়, রাবি যায়, আর কি আছে বলো? বিয়াস যায়। আচ্ছা, এবার দেখো কি আছে বলো? এটা হলো প্রতীক আছে, তাই না? এই যে প্রতীক আছে সেখান থেকে আমরা শুধুমাত্র পড়বো হলো একটা পড়বো প্রাণী, এটা একবার দেখে রাখবো যে স্টেট অ্যানিম্যাল কি? কালো হরিণ। পাখি যে কি আছে? বাজ আছে। বাকিগুলো পড়ার দরকার নেই, খালি ফুলটা একটু মনে রেখো। ফুলটার নাম একটু আননোন আছে, ফুলটার নাম আমার আইডিয়া ছিল না। এই যে ছবি দিয়ে দিয়েছি পাশে, ওই জন্যই ছবি দিয়েছি। আমার ভাই আইডিয়া নেই, তোমার আইডিয়া থাকতে পারে ফুল দেওয়া না। ফুলের ভাই বেশি আইডিয়া নাই, নামটা আমার দেখতে হবে, ফুলের নামটা মনে রাখবে, একটু আননোন টাইপের আছে। গ্লাডিওলাস। তো যদি বলে হলো পাঞ্জাবের হলো স্টেট ফ্লাওয়ার কি, তাহলে কি হয় বলো? গ্লাডিওলাস। আর এবং এই কোশ্চেনটা যেহেতু এসছে তোমার প্রিভিয়াস ইয়ারে যে হলো স্টেট হলো অ্যানিম্যাল, তাহলে কি হয় বলো? এটা হলো কালো হরিণ। কালো হরিণ সম্বন্ধে মানে সাবধান থেকে কিন্তু, সালমান ভাই আছে আমাদের। আচ্ছা, এইবার এই পয়েন্টটা, এই যে পেজটা আছে, এই পেজটা কিন্তু ভাই খুব ইম্পর্টেন্ট। একটা কি আছে বলো? হলো সংস্কৃতি।
সংস্কৃতির মধ্যে আমরা জানি যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এই দুটো পয়েন্ট ইম্পর্টেন্ট, একটা হলো ডান্স এবং একটা কি গো, একটা হলো তোমার হলো ফেস্টিভ্যাল, একটা ডান্স এবং একটা ফেস্টিভ্যাল। তো ডান্সের মধ্যে আমরা জানতে পারছি কি হয়, একটা হলো ভাংড়া এবং একটা হলো গিদ্দা। মনে রাখবে না, এই কোশ্চেনটা এসেছে, আমি একবার দেখলাম যে আমাদের যে ভাংড়াতে আছে এটা তো মেনলি ছেলেরা করে, আর যেটা এই ডান্সটা আছে গিদ্দা আছে মেনলি এটা মেয়েদের মধ্যে প্রচলন। ঠিক আছে, তো ডান্স যদি আমরা বলি তাহলে কি আছে, একটা বলে ভাংড়া এবং একটা গিদ্দা, এটা মুখস্থ করার দরকার নেই, এটা আমাদের ছোট থেকে মাথায় অলরেডি আছে। যেইটা হলো ইম্পর্টেন্ট সেইটা হলো এই ইম্পর্টেন্ট উৎসবটা। এইখান থেকে আমরা জানি যে এই দুটো পয়েন্ট আমাদের খুবই ইম্পর্টেন্ট, একটা হলো বৈশাখী এবং একটা কি আছে বলো, লোহড়ি। তো যেটা হলো এই যেটা আছে আমাদের যে লোহড়ি ফেস্টিভ্যাল আছে, এইটা করা হয় তোমার জানুয়ারি মাসের দিকে, যখন হলো ফসল যে তোমার ফসল যে আমরা তোমার হলো মানে লাগাবো বা বুনবো, সেই সময়কার হলো যাতে হলো প্রার্থনা করা হয় যাতে আমাদের ফসল কি হয় বলো, ভালো হয়। আর এখানে যে তোমার বৈশাখী আছে না, এই যে বৈশাখ, এটা কি করা হয় বলো, ফসল যখন আমরা হলো কাটার সময় বা হলো ফসল কাটার সময় হলো উৎসব পালন করা হয় কি বলো, বৈশাখী। আর যখন হলো যেটা আমরা লোহড়ি বললাম, সেটা হলো ফসল হলো বোনানোর সময়, দেখতে পাচ্ছ শীতকাল আছে তোমার, আগুন টাগুন জ্বালিয়ে হলো উৎসব হলো পালন করা হয়। তাহলে যদি কোশ্চিন আসে যে তোমার একটা হলো বৈশাখী আর লোহড়ি আছে, এটা হলো কোন রাজ্যের, তাহলে কি বললে বলো, পাঞ্জাব রাজ্যের। তো এই দুটো নাম খুবই খুবই হলো আমাদের ইম্পর্টেন্ট। আচ্ছা, যেটা আমাদের গুরুত্বপূর্ণ শহর আছে এগুলো অলরেডি তোমরা আলোচনা করে দিয়েছি। অমৃতসর গোল্ডেন টেম্পল, এখানে বললাম যে যেটা লুধিয়ানা টেক্সটাইল হাব, জালিয়ানওয়ালাবাগ তো আমরা জানি, এটা আছে চণ্ডীগড় যৌথ রাজধানী। আর মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট না অতটা, তাও মনে রাখবে যে যেটা আমাদের জলন্ধর ছিল সেখানে হলো ক্রীড়া সামগ্রী। কারণ আমরা জানি যে আমাদের যে পাঞ্জাব আর যে তোমার হরিয়ানা আছে, সেখানে আমাদের যে ক্রিকেট বাদের যতগুলো খেলা আছে, সেখানে হকি হতে পারে, কুস্তি হতে পারে, সবগুলো হলো প্রায় পাঞ্জাব হরিয়ানাতে একটা হলো খেলাধুলার একটা ভালো তোমার হলো প্রচলন আছে। তো এই নামটা হলো ভালো করে হলো মনে রাখবে। আচ্ছা, সেকেন্ড কি আছে বলো, উদ্যান। এই জায়গাটাই হলো আমাদের ফাঁকি মারার জায়গা, কারণ এখানে আমরা জানি পাঞ্জাবে জাতীয় উদ্যান নেই, শুধুমাত্র আমরা একটাই পড়ে রাখবো, যাই আসুক সেটাই আসবে, সেটার নাম কি আছে বলো তোমার হলো, হ্যাঁ সেটার নাম হলো তোমার হলো হারিকে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। তো যদি পাঞ্জাব বলে, পাঞ্জাবের যদি হলো জাতীয় উদ্যান আমাদের নেই বা তোমার এটা ভুল লেখা আছে তোমার ন্যাশনাল পার্ক, এটা হবে না। মেইনলি যখন উদ্যান বলবে একটাই নাম আমরা ভালো করে পড়বো, তার নাম কি বলো, সেটা হলো তোমার হারিকে, ব্যাস। এটা তো অলরেডি আলোচনা হয়ে গেছে, এগুলো দরকার নেই আমাদের। যদি বলে আমাদের তোমার তীর্থস্থান বলে, একটাই জানি আমরা কি আছে বলো, স্বর্ণ মন্দির। আর এইটা আমরা দেখে রাখবো জালিয়ানওয়ালাবাগ কি আছে বলো, সড়ক। এই যে দেখো আমাদের জালিয়ানওয়ালাবাগ হলো সড়ক হলো করা হয়েছে তোমার হলো। আচ্ছা, তারপর কি আছে বলো, এই জায়গাটা আমরা একটু ফোকাস করতে চাইছি ভাই, বলবো না। এটা কি আছে বলো, অর্থনীতি। আমরা ভালো করে যেহেতু হলো পড়লাম যে পাঞ্জাবে কি আমাদের পাহাড় আছে, সেভাবে পাহাড় নেই, পাহাড় নেই তোমার হিমবাহ টিমবাহ কিছুই নেই, সমগ্রটা কি আছে বলো, সমভূমি। এবং এর সঙ্গে কি আছে বলো, নদী আছে, তাই না। যেহেতু সম্পূর্ণটাই সমভূমি আছে এবং সম্পূর্ণটাই যেহেতু আমাদের রিভারের উপর আছে, তার জন্য আমরা কি দেখতে পাই যে পাঞ্জাবে হলো চাষবাস কি হয়, প্রচন্ড ভালো হয়। তো আমরা জানি যখন আমরা ভারতের প্ল্যানিং কমিশন গুলো পড়ি, আমরা দেখি যে সেকেন্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আমরা জোর দিয়েছিলাম কিসে বলো, হেভি ইন্ডাস্ট্রি। তারপরে আমরা যখন তোমার তৃতীয় পঞ্চবার্ষিকীতে যাই, সেখানে আমাদের দুটো যুদ্ধ হয়। একটা হলো 1962 সালে কার সঙ্গে, চায়নার সঙ্গে, আর 1965 সঙ্গে কার সঙ্গে, পাকিস্তানের সঙ্গে। এবং মনে রাখবে যখনই যুদ্ধে যেই জিতুক ভাই, একটা দেশের যে অর্থনীতি আছে তার উপর একটা বিশাল টান পড়ে, তাই না। আমাদের দেশে প্রায় দুর্ভিক্ষ শুরু হয়। এই জন্য কি করা হয়, আমাদের সেই সময়কার আমাদের যে ফার্মার বা তোমার কৃষি যেটা আছে তার উপর হলো বেশি করে জোর দেওয়া হয়, তাই না। এবং আমরা জানি সেখানে আমাদের কি শুরু হয় বলো, সবুজ বিপ্লব। আমাদের যে হলো কৃষি আছে, কৃষিতে হয় তোমার হলো সবুজ বিপ্লব। তো এই কোশ্চিনটা মনে রাখবে যে ভারতে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়, ভারতে গো, হ্যাঁ মনে রাখবে, পরীক্ষায় গুলিয়ে দিবে না।
পরীক্ষায় কিন্তু 1 নম্বর অপশনে নর্মান বোরোলগই থাকবে, ওটা হলো সমগ্র পৃথিবীর ক্ষেত্রে। আর যদি বলে আচ্ছা এখানে একটা কোশ্চিন আমাদের দিদিভাই যেটা বললো, কি বললো বলো, যে নরম্যান, এই কোশ্চিনটা আছে যে নরম্যান বোরলগকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল, ঠিক আছে, কি বললাম, নোবেল প্রাইজ। তো কোশ্চিনটা ভাই প্লিজ, যেটা কোশ্চিন আছে নরম্যান বোরলগকে যে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল কোন সাবজেক্টের উপর? আমরা জানি নোবেল প্রাইজ আমাদের 6টা বিষয়ে দেওয়া হয়, তো কোশ্চিন হলো নরম্যান বোরলগকে কোন বিষয়ের উপর নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল? কি হবে? আরে এটাই তো প্রবলেম, কৃষিতে নোবেল প্রাইজ দেওয়া হয় শান্তির ক্ষেত্রে, পিস বা হলো শান্তির ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, আর আমাদের যে এম এস স্বামীনাথন আছে, আমরা জানি এম এস স্বামীনাথনকে তোমার ভারত রত্ন দেওয়া হয়েছে। এবার বলো, এটা সামনের যেগুলো পরীক্ষা আছে কনস্টেবল পরীক্ষাগুলো, এইখানে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারপরে পরীক্ষা হয়নি। কোশ্চিন হলো এম এস স্বামীনাথনকে কোন সালে, ছোট ভাই বলবো না, এম এস স্বামীনাথনকে কোন বছরে ভারত রত্ন দেওয়া হয়? 2000 না ভাই 24। এবার আমার না এখানে আমার একটা কোশ্চিন আছে, সেটা হলো আমাদের যে এম এস স্বামীনাথন আছে, ইনি 2023 সালে মারা যান, তারপর 2024 সালে 1 বছর পর ভারত রত্ন দেওয়া হলো। আরে ভাই লোকটা জিন্দা ছিল, দিলে কি হতো? না না, মানে এটাকে বলে মরণরত্ন ভারত রত্ন, মানে মারা যাওয়ার পর দিয়েছে, তাই না? এটাই হলো দেশের প্রবলেম, যে যে লোক তোমার জীবিত আছে তার কোনো ভ্যালু নাই, লোক মরার পর বলবে। এখন যদি আমি মারা যাই তোমরাই বলবে স্যার কত ভালো ছিল, জিন্দা ভাই। আরে মারা যাওয়ার পর তো ভালো বলিও, তখন খারাপ বলবে, তাহলে কি করে চলবে? বলতে হবে। তো এম এস স্বামীনাথনকে ছিল, মনে রাখবে এম এস স্বামীনাথনকে 2024 সালে, সালটা খুব গুরুত্বপূর্ণ। এর আগের বছর পিএসসি মিসলেনিয়াস কোশ্চেন এসেছিল যে পশ্চিমবঙ্গের থেকে যে আমাদের প্রণব মুখার্জি ছিল, তাকে হলো কোন বছর হলো তোমার হলো ভারত রত্ন দেওয়া হয়, ঠিক আছে। তো মনে রাখবে এই দুটো কোশ্চেন ইম্পর্টেন্ট। 2000, আর যদি তোমাদের মনে না থাকে তো মনে রাখবে যে বিজেপি গভর্নমেন্টের একটা সুন্দর পলিসি আছে, যেই বছর ভোট আছে ওটা সেই বছরই দিবে। মানে আমি মানে পরীক্ষা দিচ্ছি, বুঝলে, আমার মনে পড়ছে না কোন বছরে দেওয়া আছে। আমি ভাবলাম যে 2019 সালে তো ইলেকশন আছে, হয়তো সেই বছর দিবে না, তার আগের বছর দিয়েছে, কারণ সেই বছর ভোট আছে, সেই বছর দিলে খারাপ দেখায়। 2018 করলাম, বাড়ি এসে দেখছি না, এরা একদম কি আর বলবো এদেরকে, যেই বছর ভোট আছে লোককে দেখানোর জন্য সেই বছরই দিয়েছে। তো মনে রাখবে যে এটা হলো আমাদের কার ছবি বলো, এম এস স্বামীনাথন। আচ্ছা, এরপর এখানে কে আছে বলো, বিশিষ্ট ব্যক্তি, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, নামটা মনে রাখবে এখানে লালা রাজপথ রায়। এখান থেকে একটা কোশ্চিন আছে, পাঞ্জাবের কেশরী কাকে বলা হয়? লালা রাজপথ রায়কে কি বলা হয় বলো? পাঞ্জাবের কেশরী। এবং আমরা জানি এটা কি আছে বলো, আমাদের মহারানা হলো রঞ্জিত সিং, ভগৎ সিং বলো, রাজগুরু বলো, সুখদেব বলো, এবং আমরা জানি এগুলো তো পড়ার দরকার নেই, ছোট থেকে দেখে আসছি। তাহলে এরা কি বলো, পাঞ্জাবের হলো আমাদের কি আছে, বিশিষ্ট ব্যক্তি। আচ্ছা আচ্ছা, এটা আমাদের হলো দরকার নেই। আচ্ছা, এই পয়েন্টটা মনে রেখো, পাঞ্জাবের যে কি আছে বলো জাতীয় খেলা, কি আছে বলো, হকি। পাঞ্জাবের যে জাতীয় খেলা আমরা বলি কি বলো, হকি। সেটা হলো ভালো করে মনে রাখবে, পাঞ্জাবের যে জাতীয় খেলা সেটা হলো তোমার হকি আছে। আচ্ছা, ভারতের কোনো তোমার জাতীয় খেলা নেই, এটা ভুল ধারণা, ভারতের কোনো জাতীয় খেলা নেই। আচ্ছা, একটু তারপর দেখো এই নামটা মনে রেখো, প্রত্যেক বছর স্বাধীনতা দিবসের দিন আমাদের এখানে দেখতে পাই কি বলো, এই যে ওয়াঘা বর্ডার আছে, এই কোশ্চিনটা আছে যে আমাদের যে ওয়াঘা বর্ডার আছে সেটা হলো কোন কোন দেশের সঙ্গে হলো মানে হলো শেয়ার করে। একটা কি হবে, একটা হবে তোমার হলো পাকিস্তান, পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়া। যে ওয়াঘা বর্ডার আছে সেটা হলো কার কার সঙ্গে আছে বলো, ইন্ডিয়া এন্ড পাকিস্তান আছে। আচ্ছা, এইটা আমাদের অতটা দরকার নেই, পাঞ্জাব এটা আমাদের দরকার নেই অল্প। আচ্ছা, লাস্ট আর দুটো পয়েন্ট আছে তারপর হয়ে যাবে। সে এটা আমরা জানি যে ভারতের শস্য ভান্ডার কাকে বলা হয়, পাঞ্জাব। ভারতের যে শস্য ভান্ডার পাঞ্জাব। তোমাদেরকে একটা কোশ্চিন বলো তো, যদি বলে ভারতের সব থেকে ধান কোথায় সব থেকে বেশি উৎপন্ন হয়, পশ্চিমবঙ্গ। পাঞ্জাব পড়াচ্ছি বলে কি পাঞ্জাব হবে? আর যদি বলা হয় ভারতের গম তোমার কোথায় উৎপন্ন হয়, উত্তরপ্রদেশ। বলছি আসছি বৎস আসছি। যদি বলে সব থেকে বেশি ধান কি হবে,
সব থেকে বেশি কম। এইবার কোশ্চেন শুনো, যদি দেয় যে তোমার প্রতি হেক্টর হিসাবে, ঠিক আছে, তাহলে সেটা হলো ধানের ক্ষেত্রে পাঞ্জাব হবে আর গমের ক্ষেত্রে পাঞ্জাব হবে। তো ভালো করে কোশ্চেনটা বলে রাখবে, মানে জায়গা অনুসারে বা ক্ষেত্রফল অনুসারে দেয়, তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সার কি হবে? সেই ক্ষেত্রে অ্যান্সার হবে তোমার হলো পাঞ্জাব। আচ্ছা, লাস্ট যেটা আমাদের হলো পয়েন্ট আছে, সেটা কি আছে বলো? ড্যাম। এই জানি এই জায়গাটা আমাদের গুরুত্বপূর্ণ। প্রথমে পড়ে রাখবে হলো এই রাভি নদীর উপর কি আছে বলো আমাদের? হলো রঞ্জিত সাগর বাঁধ বা একে বলে থিন বাঁধ। রাভি নদীর উপর যে বাঁধটা আছে তার নাম কি বলে? রঞ্জিত সাগর হলো বাঁধ। আর বিয়াস নদীর উপর কি আছে? পোয়াং ড্যাম। বিয়াস নদীর উপর কি আছে বলো? পোয়াং ড্যাম। এই দুটোই হলো মেইনলি ইম্পর্টেন্ট। সতলজ নদীর উপর যেটা আছে সেটা আমি আজ পর্যন্ত জীবনে দেখিনি কোনো পরীক্ষা এসছে, কিন্তু বিয়াস নদীর উপর যে পোয়াং ড্যাম আর রাভি নদীর উপর কি আছে বলো? রঞ্জিত সাগর ড্যাম। এই দুটোই হলো আমাদের হলো ইম্পর্টেন্ট। তো আজকে আমরা পাঞ্জাব পড়লাম, পরের দিন পড়ে আসবে, আগে ধরবো পড়া ভাই। চলো পাঞ্জাব, থামো একটু নামো, একটু